আগের দিন বলেছিলাম যে গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল বা গ্লোবাল হাইড্রোলজিটাকে যদি একটা সিস্টেম ধরে নিই, তো সেই সিস্টেমে কতগুলো কম্পোনেন্টস থাকে। সেই কম্পোনেন্টসগুলোর মধ্যে আমরা আগের দিনে আলোচনা করেছিলাম প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণ নিয়ে। আমরা আলোচনা করেছিলাম ইভাপোরেশন এবং ট্রান্সপিরেশন, অর্থাৎ একসাথে যেটাকে আমরা ইভাপো ট্রান্সপিরেশন বলছি, সেটা নিয়ে আলোচনা করা হয়েছিল, তাই তো? তো আজকে আমরা বলেছিলাম, আজকে আমরা যে কম্পোনেন্টসটা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ রান অফ, অর্থাৎ ভূপৃষ্ঠীয় প্রবাহ। কেউ বলতে পারবে রান অফ কাকে বলে? স্যার ওই জল মানে উৎস থেকে সমুদ্র নিচে যাওয়া যে মানে যাত্রাপথকে রান হচ্ছে এরকম হয়। ভূপৃষ্ঠের মৃত্তিকা স্যার ওই উপমৃত্তিকার স্তরে যখন অধঃক্ষিপ্ত হয় এবং হিমবাহ গলা জল, যখন ওই পর্বতের হিমবাহ গলা জল সম্পৃক্ত হওয়ার পরে যে জলরাশিটা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে স্যার ওই ঢাল বরাবর প্রভাবিত হয়, ভূপৃষ্ঠের ঢাল বরাবর প্রভাবিত হয়। আমরা খানিকটা যদি আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমের সঙ্গেই আমরা বলেছিলাম, ডাইজেস্টিভ সিস্টেমের সঙ্গে তোরা যদি এই যে সিস্টেমটা আমাদের যে হাইড্রোলজিক্যাল সিস্টেমটাকে একটু মানে মেলাস, তাহলে দেখবি কি আমরা যে ইনপুটটা দিচ্ছি, খাবার যেটা খাচ্ছি, সেই খাবারটা এবার এলো কোথায় না পাকস্থলিতে এলো, ঠিক আছে? অর্থাৎ বৃষ্টির জল পড়লো কোথায়? ভূপৃষ্ঠের ওপরে পড়লো, বলেছে। এবার ভূপৃষ্ঠের ওপরে যে জলটা পড়লো, সেই জলটা ভূপৃষ্ঠে পড়ার সাথে সাথে কিছুটা জল ভূপৃষ্ঠের ওপরে যে গাছপালাগুলো রয়েছে, সেই গাছপালাগুলো শোষণ করে নেবে। তারা তাদের জীবন চালানোর জন্য যে পরিমাণ জলের দরকার হয়, সেই জলটা তারা নেবে, ঠিক আছে? আর যেটা উদ্ভিদ নিল কিছুটা জল চুইয়ে চুইয়ে মাটির নিচে প্রবেশ করবে এবং ভৌম জলের ভাণ্ডার গড়ে তুলবে। দেখতে পাচ্ছিস একটা জল চুইয়ে চুইয়ে নিচের দিকে প্রবেশ করছে। এর পরে যেটা থাকবে, অর্থাৎ এই যে আমরা খাবারটা খেলাম, সেই খাবারটা পাকস্থলিতে যাওয়ার পর সেটা কিছুটা ক্ষুদ্রান্তের বিভিন্ন অংশ দিয়ে রক্তে মিশে যায়, খাবারের কিছু অংশ, আর বাকি অংশটা আবার নিচের দিকে যেতে থাকে। সেটা স্টুল আকারে বেরিয়ে যাবে, এই জার্নিটা সে শুরু করে। সেই একই রকমভাবে অতিরিক্ত জলটা যেটা মাটিতে চুইয়ে চুইয়ে ঢুকে গেল, তারপরে যেটা থেকে যাচ্ছে, সেই জলটা ধীরে ধীরে যখন মাটির ঢাল অনুসরণ করে বা ভূমির ঢাল অনুসরণ করে নিচের দিকে প্রবাহিত হয়ে যাবে, তখন সেটাকে বলা হচ্ছে রান অফ, বা অনেকে বলে সারফেস রান অফ, ঠিক আছে? তাহলে রান অফ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস the portion of the precipitation that make its way towards river or ocean, or surface or subsurface flow, ঠিক আছে? অর্থাৎ সারফেস বা সাবসারফেস দিয়ে যখন এটা তার গন্তব্য কোথায় হয়, সমুদ্রে, নাহলে নিকটবর্তী নদীতে গিয়ে মিশবে। সেই জায়গাতে মেশার জন্য এই যে যাত্রা, এটাকেই বলা হচ্ছে রান অফ, ঠিক আছে? এই রান অফ তোরা এটা দেখতে পাচ্ছিস, যেটা আছে, এটাতে স্লাইডটার খুব লেখাগুলো খুব অস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। দেখছি আর একটা অন্য কোনো স্লাইড আছে কি, দেখা যায় কি না। আচ্ছা, এইখানে দেখ, runoff can be defined as the portion of the precipitation that make its way towards river or ocean
অ্যাজ সারফেস অর সাবসারফেস ফ্লো। এখানে তোদের কাছে প্রত্যেকটা কথাই খুবই পরিচিত কথা। রান অফ হচ্ছে বৃষ্টিপাতের সেই অংশ যেটা প্রবাহিত হচ্ছে কোথায়, কার দিকে, না নদী বা সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে। সেটা ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হতে পারে, বা সাবসারফেস মানে হচ্ছে ভূপৃষ্ঠের ঠিক নিচের যে অংশটা, ঠিক একদম অব্যবহিত নিচের অংশটাকে বলা হয় সাবসারফেস। সেই সাবসারফেসের মধ্যে দিয়েও যখন প্রবাহিত হবে যে জলটা, সেই জলটাকে বলা হচ্ছে রান অফ। কারো বুঝতে কোনো অসুবিধা থাকলে বল। Runoff is a portion which is not absorbed by the deep strata, অর্থাৎ যেটা মাটির মধ্যে গভীর পর্যন্ত প্রবেশ করে যায় না, সেই জলের অংশটাই হচ্ছে রান অফ। 3 নম্বর কি বলছে, রান অফ occurs only when the rate of precipitation exceed the rate at which water infiltrate into soil। অর্থাৎ এখানে একটা জমা খরচের অঙ্ক কাজ করছে। জমাটা কি, প্রেসিপিটেশন, বৃষ্টিপাত। এটা হচ্ছে জমা। ধর 100 ভাগ জমলো, ভূপৃষ্ঠে এলো, তার 40 ভাগ মাটি খেয়ে নিল, মানে ইনফিল্ট্রেট হয়ে ভেতরে চলে গেল। তাহলে বাকি 60 ভাগ বা বাকি 10 ভাগ হচ্ছে উদ্ভিদ গ্রহণ করে নিল। তাহলে 40 10 50 ভাগ অ্যাবজর্ব হয়ে গেল এবং উদ্ভিদের দ্বারা বা মাটির দ্বারা। তাহলে বাকি থাকছে কতটা, 50%। সেই 50% কোথায় যাচ্ছে, সেই 50% ভূমির ঢাল অনুসারে যখন নিচের দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে রান অফ বা সারফেস রান অফ। এই পর্যন্ত কারো যদি কোনো বুঝতে অসুবিধা থাকে বল। কারো কোনো অসুবিধা নেই? এইবার রান অফ সাধারণত 3 রকমের হয়। একটা হচ্ছে যে সারফেসের ওপর দিয়ে যেটা যায়, আরেকটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, যেটা হয়ে যাওয়ার পরেও সেই গ্রাউন্ড ওয়াটারটা আবার ভূমির ঢাল অনুসারে নিচের দিকে প্রবাহিত হতে থাকে। এই নিচের দিকে প্রবাহিত হতে 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 একটা সময় সে গিয়ে নিয়ারেস্ট সমুদ্র বা কোনো জলাভূমি, যেখানে ওই যে লেয়ারটা ওপেন হচ্ছে সেখানে হয়। এই যে তোরা ঝর্ণা দেখিস না, ঝর্ণা বা স্প্রিং অ্যাকচুয়ালি কি, এটা তো গ্রাউন্ড ওয়াটার লেভেল ছিল, ভৌম জল ছিল। সেটা কোনো একটা জায়গায় চ্যুতির ফলে ভূমিটা হঠাৎ করে বসে গেছে, হয়তো ওই ফাটলটা দিয়ে জলটা বেরিয়ে আসছে। তার মানে কি বেরিয়ে আসছে, মানে ডেফিনেটলি দেয়ার হ্যাভ এ গ্রাউন্ড ওয়াটার রান অফ, অর্থাৎ ভৌম জলের ভেতরেও একটা রান অফ কাজ করছে। আর একটা রান অফ কি, ডাইরেক্ট যে পরিমাণ বৃষ্টির জল নদীতে পড়লো, সেই বৃষ্টির জলটাও সেই নদীর জল হয়ে গিয়ে আবার সমুদ্রে গিয়ে পড়ছে। এই প্রক্রিয়াটাকেও বলা হচ্ছে রান অফ। তাহলে রান অফটা কীভাবে হতে পারে, তাহলে বৃষ্টির জল জন্ম নিয়েছিল নদী বা সমুদ্র থেকে, মেঘটা তৈরি হয়েছিল নদী বা সমুদ্র থেকে। তো তাহলে আবার তাকে মরলে সেখানেই ফিরতে হবে, মৃত্যুর পরে সেখানেই ফিরে যেতে হবে। তাহলে এই জার্নিটা সে কমপ্লিট করবার জন্য বৃষ্টিপাত পৃথিবীতে ঝরে পড়ার সাথে সাথেই সে কি করছে না, সে যে অংশটা তার চুঁইয়ে চুঁইয়ে মাটির নিচে ঢুকে যাচ্ছে তো ঢুকে গেল, যেটা বাকি থেকে গেল সেই বাকি থেকে যাওয়া অংশটা যখন ভূমির ঢাল অনুসারে ওই নিচের দিকে প্রবাহিত হয়ে নদী বা সমুদ্রে গিয়ে মিলিত হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে কি না সারফেস রান অফ। এটা ভূপৃষ্ঠের ওপর দিয়ে হলে সারফেস রান অফ। চুঁইয়ে চুঁইয়ে যে জলটা ভৌম জলস্তরে ঢুকে গেল অলরেডি, সেই জলটা কি সারা জীবন ওই ভৌম জলস্তরের মধ্যেই থেকে যাবে? না, ভৌম জলস্তরের মধ্যেও একটা ঢাল রয়েছে। সেই ঢাল দিয়ে সেটাকে বলা হয়, যেটা নাম হচ্ছে যে ওই ভৌম জলের জলস্তরের ঢাল। যেটা লেয়ার বলিস তোরা, সেই লেয়ারটার শেপটা কিন্তু একেবারে স্ট্রেট নয়, লেয়ারটারও কিন্তু একটা বিভিন্ন ওই ভূমির সঙ্গে শেপ তার চেঞ্জ হয়। তো এটা একটা হচ্ছে তোর কি বলে যে গ্রাউন্ড, এই যে দেখতে পাচ্ছিস এই যে ইটের মতন অংশগুলো দেখতে পাচ্ছিস, এই ইটের মতন অংশগুলো
ভেতরে গ্রাউন্ড ওয়াটার ধর স্টোর হয়ে আছে, স্টোর হয়ে থাকার পর দেখ এই যে গ্রাউন্ড ওয়াটার টেবিলটা তৈরি হবে, সেই টেবিলটা বাঁ দিক থেকে ডান দিকে সমুদ্রের দিকে ঢালু, তাহলে ওই মাটির তলা দিয়ে জলটা যখন প্রবাহিত হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার রান অফ। আবার যখন ডাইরেক্ট কোনো নদীতে ওই জলটা পড়ে যাচ্ছে বৃষ্টির জলটা, এবং সেই জলটা যখন নদীতে পড়ে যাচ্ছে তখন তাদেরকে বলছে বৃষ্টির জলটার নাম হয়ে যাচ্ছে নদীর জল। সেই নদীর জল যখন আবার নদী দিয়ে প্রবাহিত হতে হতে সমুদ্র বা অন্য কোনো মূল নদীতে এসে মিলিত হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে কি না ডাইরেক্ট প্রেসিপিটেশন ওভার দ্য রিভার অর স্ট্রিম। হয়ে গেল। এবার আমরা আসি রান অফের প্রক্রিয়াগুলো কি কি, প্রসেস কি, যখন বৃষ্টিপাত হচ্ছে তার কিছুটা অংশ ভেজিটেশন বা সবুজ উদ্ভিদ তাদের মধ্যে তারা তারা সেটাকে নিয়ে নেয়, তারা সেটাকে ব্যবহার করে। কিছুটা অংশ ইভাপোরেশন হয়ে বাষ্পীভূত হয়ে যায়, সেটা কোনোভাবেই আর নদীতে ফিরে যায় না, তার ফিরে যাওয়ার আগেই সে ইভাপোরেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে ব্যাপারটা খানিকটা ওই মানুষের জীবনচক্রের মতন, যে আজকে জন্মালো, সে জন্মানোর পর যে 100 বছর বেঁচে থাকবে বা তার সম্পূর্ণ আয়ু তার পূর্ণ হবে তা নয়, যে জন্মানোর পরেই মারা যাচ্ছে, যেমন যে ইভাপোরেশন হয়ে গেল, যে জলটা পড়লো ভূপৃষ্ঠের ওপরে সেটা যদি ইভাপোরেশন হয়ে যায় তাহলে যেখান থেকে এসেছিলো সেখানে আবার ফিরে চলে গেল, ইনস্ট্যান্টলি নষ্ট হয়ে গেল। আবার ইনফিল্ট্রেট করে মাটির তলায় ঢুকে গেল, অর্থাৎ বাচ্চারা জন্মানোর পর কেউ কিডন্যাপ করে নিয়ে চলে গেল, তারপরে হয়তো সে মৃত্যুর আগে বেরিয়ে এলো সমাজের কাছে। তো এই রকম ইনফিল্ট্রেট হয়ে যায় জল ভ্যানিশ হয়ে যায়, জল ভূপৃষ্ঠের ওপরে পড়লো, ভূপৃষ্ঠের সন্তান তো ভূপৃষ্ঠের পড়ার সাথে সাথে ও মাটির তলার ভেতরে ঢুকে গেল চুইয়ে। আর কিছু অংশ মানে মৃত্তিকার চারিদিকে যে একটা ময়েশ্চার কন্টেন্টে বা জলের একটা বলয় তৈরি করে, সেই ময়েশ্চার কন্টেন্ট বা সয়েল ময়েশ্চার তৈরি করতে যে জলটা ব্যবহৃত হয়ে যায়, সেই জলটা হচ্ছে কি না, সেই জলটাও হচ্ছে আমাদের এই ওয়েস্টেজ, অর্থাৎ এই যে মাইনাস খরচাগুলোকে বাদ দেওয়ার পর যেটা রয়ে গেল, সেই রয়ে যাওয়া অংশটাই হচ্ছে এফেক্টিভ রেনফল, অর্থাৎ যে জলটা আর ওই এতে নষ্ট হচ্ছে না, ওটা বাকিটা রয়ে যাচ্ছে গ্রাউন্ড ওয়াটারের এক্সেস রেনফল বা সারপ্লাস রেনফলটাই ওরা রান অফ আকারে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়। সেটা নদীর ভেতর দিয়ে যেতে পারে, আবার কোনো ভূপৃষ্ঠের ওপর দিয়েও যে কোনোভাবে ফর্মে যেতে পারে। আর ওর ডেস্টিনেশানটা কোথায়? ডেস্টিনেশান হচ্ছে নিয়ারেস্ট কোনো, যে আমাদের লেক হতে পারে, কোনো নদী হতে পারে, কোনো সমুদ্র হতে পারে। এখানে গিয়ে ও যখন ওই তার জার্নিটা কমপ্লিট করছে ওই সারফেস ওয়াটারটা, তখন বলা হচ্ছে যে এই রান অফটা কমপ্লিট হলো। তাহলে রান অফেরও একটা তাহলে সাইকেল রয়েছে বা রান অফের একটা চক্র রয়েছে। ঠিক আছে, যেমন জলচক্র হয়, তাহলে সেরকম রান অফেরও একটা চক্র আকারে সে কিন্তু আমার ওই জায়গাতে ফিরে আসে। তাহলে বৃষ্টিপাত পৃথিবীতে পড়লো, তারপর কিভাবে পৌঁছালো, সমস্তটাই কিন্তু এই রান অফ সাইকেলের মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে, কারো এই পর্যন্ত বুঝতে অসুবিধা থাকলে বল। কারো বুঝতে অসুবিধা নেই? ওয়ান ক্যান সে রান অফ অ্যাজ সারফেস রান অফ। আমরা সারফেস রান অফও বলি রান অফটাকে, কারণ সারফেস দিয়েই রান অফের বেশিরভাগটা যায়, গ্রাউন্ড ওয়াটার দিয়ে খুব কম পরিমাণে রান অফ হয়, বা ডাইরেক্ট প্রেসিপিটেশন যেটা পড়ে সেটার পরিমাণটাও খুব নেগলিজেবল। তাই আমরা এই সারফেস রান অফকেই আমরা মেন রান অফের মধ্যে ধরে নিই। ম্যাক্সিমাম
ম্যাক্সিমাম যে বৃষ্টির জল যেটা ভূপৃষ্ঠের ওপরে পড়ে সেটা ভূপৃষ্ঠের ওপর দিয়ে সারফেস রান অফ আকারেই সমুদ্র বা নদীতে গিয়ে পড়ে। কিছুটা অংশ, ভেরি ফিউ অ্যামাউন্ট ওয়াটার যেটা গ্রাউন্ড ওয়াটারের স্টোর হয়ে যায়, সেই গ্রাউন্ড ওয়াটারটা ভূমির ঢাল অনুসারে মানে ওয়াটার লেভেলের ঢাল অনুসারে আবার নিচের দিকে প্রবাহিত হয়। আর আরেকটা আছে যেটা ডাইরেক্ট নদীতে পড়ে, সেটার পরিমাণটাও খুব নেগলিজেবল। ঠিক আছে, তো এই গেল আমাদের আমাদের কি না এই রান অফকে কেন সারফেস রান অফ বলা হচ্ছে। এরপরে দেখ যে পার্টটা, সেটা হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং রান অফ। আজকে আমরা কয়েকটা ফ্যাক্টরস নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে প্রেসিপিটেশনের ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ যে অধঃক্ষেপণ বা বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতটা কেমন হচ্ছে, তার চরিত্রটা কেমন, সেটার ওপরে ডিপেন্ড করছে রান অফের পরিমাণটা কত হবে। দু নম্বর হচ্ছে শেপ অ্যান্ড সাইজ অফ দ্য ক্যাচমেন্ট এরিয়া, অর্থাৎ যে অববাহিকাটা, সেই অববাহিকাটা নদী অববাহিকা যার মধ্যে দিয়ে যাবে সেই অববাহিকাটার শেপ বা আকার কেমন, তার সাইজটা কেমন। তিন নম্বর হচ্ছে টপোগ্রাফি বলতে ওই এলাকার ভূপ্রকৃতিটা কেমন, সেইটাও আমাকে অনেক সময় এই রান অফের কন্ট্রোলিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। জিওলজিক্যাল ক্যারেক্টার, অর্থাৎ যে ভূপৃষ্ঠের ওপর দিয়ে ওই রান অফটা হচ্ছে তার নিচের যে শিলাস্তর রয়েছে তার জিওলজিটা কেমন, সেটার ওপরেও রান অফটা অনেক সময় কন্ট্রোল হয়। মেট্রোলজিক্যাল বা জলবায়ুগত কিছু কিছু বৈশিষ্ট্যের প্রভাবে রান অফটা প্রভাবিত হয়। এবং ক্যাচমেন্ট, যেটা যার মানে যে ক্যাচমেন্ট এরিয়া বলতে অববাহিকা অঞ্চল, তার যে বৈশিষ্ট্য, তাতে কতটা ভেজিটেশন কাভার রয়েছে, সেই ভেজিটেশনের মানে প্রকৃতিটা কীরকম, হ্যাঁ, সেখানকার সয়েল টাইপ কেমন, ইচ অ্যান্ড এভরি প্যারামিটার্স অফ দ্য ক্যাচমেন্ট এরিয়া বা ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ক্যাচমেন্ট এরিয়া বা ক্যাচমেন্ট সারফেসের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু রান অফের ওপরে একটা কন্ট্রোলিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। আরেকটা হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে স্টোরেজ ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ দেখ যাওয়ার পথে যদি হঠাৎ করে কোথাও স্টোর হয়ে যায় জলটা, সেটা একটা একটা রান অফের একটা করে, হ্যাঁ, কোনো ডিপ্রেশন জায়গা থাকলে, নিচু জায়গা থাকলে সেখানে রান অফটা কিন্তু স্টোর হয়ে যায়। তো এই ফ্যাক্টরসগুলো রান অফের ক্ষেত্রে একটা বিরাট বড় ভূমিকা পালন করে। তাহলে আমাদের এখানে প্রশ্ন তো করে প্রত্যেকটা সেমিস্টারের ক্ষেত্রে যে ইলাবোরেটলি এক্সপ্লেন দ্য ডিফারেন্ট ফ্যাক্টরস অফ রান অফ, অর্থাৎ রান অফের বিভিন্ন ফ্যাক্টরসগুলো বিশদে আলোচনা করো। এটা কিন্তু আমাদের একটা কোশ্চেনে 10 মার্কের করতে পারে বা আলাদা আলাদাভাবে পড়তে পারে। হোয়াট আর হাউ প্রেসিপিটেশন ক্যারেক্টারিস্টিক্স কন্ট্রোল রান অফ, অর্থাৎ প্রেসিপিটেশনের বৈশিষ্ট্যগুলো কিভাবে রান অফকে নিয়ন্ত্রণ করে। বা বলতে পারে শেপ অ্যান্ড সাইজ অফ দ্য ক্যাচমেন্ট এরিয়া হাউ ইনফ্লুয়েন্স রান অফ, কিভাবে এই শেপ এবং সাইজ এই রান অফকে নিয়ন্ত্রণ করে। হাউ টোপোগ্রাফি ইনফ্লুয়েন্স রান অফ, এইরকম ছোট ছোট প্রশ্ন 5 নম্বরে বা 2 নম্বরে পড়তে পারে। নাও লেটস কাম, আজকে আমি এইটা দিয়েই, ক্যাচমেন্ট মানে কি বললেন? ক্যাচমেন্ট মানে অববাহিকা, নদী অববাহিকা। 10 নম্বরের পড়লে 7-8 ফ্যাক্টর দিলে হবে। হ্যাঁ, 7-8টা ফ্যাক্টর দিতে হবে। ক্যাচমেন্ট বলতে যেটা তুই বলতে চাইছিস, দেখ এইটা হচ্ছে ক্যাচমেন্ট। এই দেখ নদী, মূল নদী, তার উপনদীগুলো এবং উপনদীর সঙ্গে শাখা নদী সব নিয়ে যে এলাকাটার জল ওই নদীটা দিয়ে যখন প্রবাহিত হচ্ছে তখন সেটাকে তার ক্যাচমেন্ট বা নদী অববাহিকা বলে। নদী অববাহিকা, ক্যাচমেন্ট মানে অ্যাকচুয়ালি নদী অববাহিকা। আমরা অনেক রকমের নদী অববাহিকা পাতার মতন পড়েছি, বৃক্ষরূপী নদী অববাহিকা খানিকটা অনেকটা পাতার মতন শেপ হয়। তারপরে কোনো নদী অববাহিকা শেপটাই দেখ, এই দিকের দিকে যে নদী অববাহিকা দেখছিস এটা হচ্ছে ফার্ন লিফের মতন, ফার্ন পাতার মতন, হ্যাঁ। আবার এই বাঁ দিকে যেটা দেখছিস এটা ফ্যানের মতন, পাখার মতন। তো দুটো হ্যাঁ, না পাখার মতন, এটা পাখার মতন, বৃক্ষরূপী জলনির্গম প্রণালী, কিন্তু এর অববাহিকাটার শেপটা অনেকটা পাখার মতন। অনেকটা এলাকা জুড়ে ইনফিল্ট্রেশনটা হচ্ছে, এই সরি অববাহিকাটা রয়েছে, বোঝা গেছে? তো এই যে ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্রিম মানে অববাহিকার যে শেপটা, দেখ শেপ যত বেশি হবে তত কি হবে, জলটা তত তাড়াতাড়ি প্রবাহিত হতে পারবে না
তুই আজকে প্ল্যান করলি জল আজকে যত বড় হবে হ্যাঁ বল। প্রভাবিত হবে, বেশি থেকে প্রভাবিত হবে। টাইম কম লাগবে না বেশি লাগবে? টাইম বেশি লাগবে। যত বড় হবে তত টাইম বেশি লাগবে। আর পরিমাণটা বাড়বে না কমবে? পরিমাণটা বাড়বে। কি করে বাড়বে? পরিমাণ কমবে যদি স্যার, shape টা চারিদিক বড় থেকে যখন ছড়িয়ে যাচ্ছে পরিমাণ তো কমবে। কমবে, এক্স্যাক্টলি তাই, পরিমাণ কমে যাবে। দেখ একজন হ্যাঁ। সিঙ্গেল মানুষ আজকে তুই চা একা একা যে আজকে আমি ঘুরতে যাব উত্তরবঙ্গ, একটা ব্যাগ গোছালি, টিকিট কাটলি, বেরিয়ে পড়লি, নাইট সার্ভিস বাস ধরলি ধর্মতলা থেকে, উত্তরবঙ্গ পৌঁছে গেলি সকালবেলায়। এবার তুই বিয়ে করে ফেলেছিস, বউ বাচ্চার হয়ে গেছে, বেরোতে পারবি অত সহজে? না। তখন কি হবে? সময় নষ্ট, টাইমটা বেশি লাগবে। তারপরে কি একা যে পরিমাণ খরচা, 3 জন 5 জন 10 জন যখন হয়ে যাবে, অনেক যখন জুড়ে যাবে, তোর আরো মাসি পিসি এসে জুটে গেল, তখন খরচা বেড়ে যাচ্ছে। এবার দেখ এইখানে আমি যে যে আবার কাটসাটা দেখতে পাচ্ছিস, এইখানে যখন এই যে যত বড় এলাকা হবে, তত বড় এলাকা হওয়া মানে কি, অনেকটা এলাকার জল এই নদীতে দিয়ে যাচ্ছে। অনেকটা এলাকা হয়ে যাওয়ার মানে অনেকটা এলাকা ইনফিল্ট্রেট হওয়ার বা চুরি হওয়ার সম্ভাবনা, জল চুরি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে, তাই তো? যত বেশি এলাকা কাভার করবে তত তো জল ভেতরে মাটি দিয়ে চুইয়ে চুইয়ে ভেতরে প্রবেশ করার প্রবণতা বাড়বে বা সম্ভাবনা বাড়বে। কিন্তু দেখ এইখানে এই পাতাটা খুব ছোট পাতা, তাহলে কি জল পড়লো, স্যাটাস করে মূল নদীতে এলো, বেরিয়ে চলে গেল সমুদ্রে, টাইমটাও কম লাগছে। এবং ওয়েস্টেজটা দেখ কতটুকু এলাকা ওখানে জল নিতে পারবে, এই পাতাটা কতটা সরু পাতা দেখ, তাহলে ওইটুকু এলাকার মধ্যে যা ইনফিল্ট্রেশন হতে বা খাওয়ার লোক এইটুকু, আর এখানে দেখ একটা পাখার মতন কতটা এলাকা এতে ইনফিল্ট্রেট হতে পারে। বোঝা গেছে ব্যাপারটা কি বললাম আমি? হ্যাঁ স্যার। এটা হচ্ছে আমাদের এই টাইপ অফ ক্যাচমেন্ট। একটা হচ্ছে ফ্যানের মতন হতে পারে, আর একটা ফার্ন লিফের মতন ক্যাচমেন্ট হতে পারে। ফার্ন লিফের মতন ক্যাচমেন্ট হলে ইনফিল্ট্রেশনটা কম হবে। এই যে ফার্ন লিফের মতন ক্যাচমেন্ট হলে ইনফিল্ট্রেশন কম হবে, রান অফ বেশি হবে। আর পাখার মতন হলে ইনফিল্ট্রেশন বেশি হবে, রান অফ কম হবে। পাখার মতন হলে ইনফিল্ট্রেশনের সময় অনেক বেশি পাবে এবং রান অফ হতে অনেক বেশি টাইম লাগবে। রান অফ হয়ে ওই নদীর জলটা নদীর থেকে সমুদ্রে যেতে অনেক বেশি সময় নিয়ে নেবে। আর এইখানে যদি ফার্ন লিফের মতন হয়, জলটা পড়লো স্ট্যাটাস করে ও সমুদ্রে গিয়ে পৌঁছে গেল, টাইমটা কম লাগবে। তাহলে ক্যাচমেন্টের যে শেপ যেটা বলছিলাম, 2 নম্বর টপিক পয়েন্ট ছিল না, 2 নম্বর পয়েন্ট টাইপ অফ ক্যাচমেন্ট, ক্যাচমেন্ট কীভাবে প্রভাবিত করে, বোঝা গেছে? হ্যাঁ। এইবার আমরা হ্যাঁ এইবার আমরা 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 দ্বিতীয় যেটা কথা বলছিলাম, যেটা হচ্ছে যে বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতের বিভিন্ন রকমের বিষয় রয়েছে। একটা হচ্ছে বৃষ্টিপাতের দেখ পরিমাণ একটা ফ্যাক্টর, কত পরিমাণ বৃষ্টি হচ্ছে, কতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যেটা হচ্ছে সেই বৃষ্টির যে ফোঁটা, সেই ফোঁটাটার সাইজ কত, বড় ফোঁটা, বড় বড় ফোঁটা, না ছোট ছোট ফোঁটা, না কীরকম সাইজের ফোঁটা, এ অনেকগুলো ফ্যাক্টরস রয়েছে। যে ফ্যাক্টরসগুলো প্রত্যেকটা কিন্তু রান অফকে প্রভাবিত করে। কীরকমভাবে প্রভাবিত করে? রান অফের ক্ষেত্রে এই প্রেসিপিটেশনটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এটাই রান অফের ইনপুট, তাই না? রান অফের ইনপুট তো প্রেসিপিটেশন। আর কোনো ইনপুট আছে রান অফের ক্ষেত্রে? সেটা যে কোনো ফরম্যাটেই হোক না কেন, কঠিন তরল যাই ফরম্যাটেই হোক না কেন, রান অফের মেন ইনপুট হচ্ছে প্রেসিপিটেশন। এবার রান অফ যদি যদি ডিউরেশনটা যদি আমাদের বৃষ্টিপাতের বেশি হয়, বেশি সময় ধরে বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ ধরে ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে কি হবে? রান অফ হওয়ার সম্ভাবনা সম্ভাবনা বাড়বে। যত বেশি বৃষ্টি হবে তত রান অফ হবে, যত কম পরিমাণ বৃষ্টি হবে তত রান অফ কমবে। এখন বৃষ্টিপাতের সময়টাও একটা ফ্যাক্টর নয়, সময়ের পাশাপাশি বৃষ্টিপাতের ভলিউম, হ্যাঁ কতটা বেশি হচ্ছে। যদি সারাদিন বৃষ্টি হচ্ছে কিন্তু টিপ 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 করে করে বৃষ্টি হচ্ছে, হয় না এক একদিন খুব টিপ টিপ করে বৃষ্টি হতে থাকে, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু খুব মুষলধারায় বৃষ্টি হচ্ছে না, সেক্ষেত্রে যখন টিপ টিপ করে বৃষ্টি হবে
তখন সেখানে কিন্তু ইনফিল্ট্রেশন বেড়ে যাবে, রান অফ কমে যাবে। আর যদি কম টাইমে হয় কিন্তু মুষলধারায় বৃষ্টি হয়, তখন রান অফটা বেড়ে যাবে কিন্তু ইনফিল্ট্রেশন কমে যাবে। ঠিক আছে? এইটা একটা গেল এ। ওকে, এরপরে কি, এটা এটা গেল এটা। এবার ফোঁটার সাইজ, ফোঁটার সাইজ যদি ছোট হয়, যে বৃষ্টির ফোঁটা, সেই ফোঁটাটা যদি খুব ছোট ছোট সাইজের হয়, তাহলে সেটা মাটিতে পড়ার সাথে সাথে সেটা কিন্তু আরও 5টা ফোঁটাকে খুঁজবে সাইজে বড় হওয়ার জন্য। সাইজে বড় হলে তবে সে ভারী হবে, আর ভারী হলে তবে সে ভূমির ঢাল অনুসারে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে নামতে পারবে। তাহলে ছোট ফোঁটার বৃষ্টি হলে ইনফিল্ট্রেশন বেশি হবে, রান অফ কম হবে। আর ফোঁটা যদি বড় বড় হয় তাহলে কি হবে, ইনফিল্ট্রেশনটা কমবে আর রান অফটা বাড়বে। কারণ অলরেডি সে বড় হয়ে আছে, ছোট বড় বড় সাইজ, তার মানে তার গড়িয়ে আসার জন্য আর বেশি কাউকে নেওয়ার দরকার নেই। বন্ধু বান্ধব নিয়ে ভারী হব তবে গিয়ে গড়িয়ে গড়িয়ে নিচে নামতে পারবো, তার অপেক্ষা করতে হবে না। তাহলে এটা গেল দুটো ফ্যাক্টরের কথা আমরা বললাম। এক নম্বর হচ্ছে আমরা বললাম যে প্রেসিপিটেশন, আর 2 নম্বর পয়েন্ট বললাম শেপ অ্যান্ড সাইজ অফ দ্য ক্যাচমেন্ট। কারো এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা থাকলে বল। হুম। হ্যাঁ স্যার, ঠিক তিন আছে। নম্বর 3 নম্বর টপিক হচ্ছে, আমি এটা নিয়েই শেষ করব। 3 নম্বর টপিকের পরের দিন আবার বাকিটা করাবো। 3 নম্বর টপিক হচ্ছে টোপোগ্রাফি। টোপোগ্রাফি বলতে যে ভূপ্রকৃতি, হ্যাঁ ভূপ্রকৃতি বা ভূমির যে গয়ে, হ্যাঁ টোপোগ্রাফি দুটো কম্পোনেন্টস থাকে। একটা হচ্ছে তার হাইট থাকে, একটা স্লোপ থাকে, অর্থাৎ ভূমির উচ্চতা, আর একটা হচ্ছে ভূমির ঢাল। উচ্চতা বেশি হলে কি হবে, উচ্চতা বেশি হলে ন্যাচারালি রান অফটা পরিমাণটা বেড়ে যাবে। এবং ভূমির ঢাল যদি তার সাথে সাথে হয়, মানে সাথ দেয়, ভূমির ঢাল যদি বেশি হয় তাহলে রান অফটা বাড়বে। তাহলে স্টিপ ফ্লো বা স্টিপ স্লোপগুলোতে ফ্লো অনেক বেশি বা রান অফ অনেক বেশি, হোয়ারাজ স্টিপ স্লোপ যেগুলো মডারেট স্লোপ সেগুলোতে মাঝারি রকমের, যেগুলো জেন্টেল স্লোপ সেখানে হ্যাঁ এই রান অফের পরিমাণ বা রান অফের ভেলোসিটি ইন্টেন্সিটি এগুলো কম। ওকে, এরপরে জিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে। জিওলজিক্যাল বলতে তার ভেতরে কী ধরনের শিলা রয়েছে, সেই শিলাটা কীভাবে রয়েছে সেটাও ডিপেন্ড করে, মানে ঠিক করে যে কী ধরনের কীভাবে হবে। তো আই থিঙ্ক এটাকে আজকে আর বলে লাভ নেই, এরপরের ডেটে আবার এটাকে নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে? তাহলে আজকে তোরা যারা যারা আছিস, ক্লাসটা স্ক্রিনশট নিয়ে রেখেছি। আচ্ছা তোরা আমাকে মনে হয় না ক্লাসের শেষে সবাই স্ক্রিনশট পাঠাস না, এটা একটা মেজর প্রবলেম অ্যারাইজ করে, যে স্ক্রিনশটটা অবশ্যই ক্লাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে পাঠিয়ে রাখবি, কারণ আমাদেরকে রিপোর্ট পাঠাতে হয়। তো তো সেই রিপোর্টটা দেওয়ার জন্য আমাদের স্ক্রিনশটগুলো লাগে। হ্যাঁ, তো এটা একটু কর। ওকে, আপনার পরেই রাজীব স্যার ক্লাস নিয়েছিল বলে সঙ্গে সঙ্গে দিতে পারিনি, কিন্তু দিয়ে দিয়েছিলাম। আমি কোনো একটা দিনে স্ক্রিনশট বোধহয় পাইনি, 22 বা 21 তারিখের কোনো একটা ক্লাসে দেখতে পাইনি হয়তো। প্রত্যেক দিনই দিয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো আমার খেয়াল করা হয়নি। ঠিক আছে, অসুবিধে নেই। ওকে, আগের দিনটা মানে সঙ্গে সঙ্গে দিয়ে দিতাম, কিন্তু আপনার ক্লাস শেষ হয়েছে, রাজীব স্যার ক্লাসে ডেকেছে, হুম, সেই কারণে আর খেয়াল ছিল না। আচ্ছা 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 তারপরে আমি দিয়ে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোরা মানে স্ক্রিনশটটা নিয়ে রাখবি, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখ, এরকম একটা ক্লাসের তোরা স্ক্রিনশটটা নিয়ে রাখবি এবং সেই স্ক্রিনশটটা তোরা টাইম টু টাইম শেয়ার করবি। তো আজকে যে পার্টটা আমি করালাম সেটাতে মধ্যে যে যে প্রশ্নগুলো তোদেরকে বললাম যে এই প্রশ্নগুলো একটু করবি, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে রান অফ কাকে বলে, এটা 2 মার্কে পড়তে পারে। বা হোয়াট ইজ রান অফ। নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ রান অফ, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ রান অফ। টাইপস অফ রান অফটা 5 মার্কে পড়তে পারে। ফ্যাক্টরস, কন্ট্রোলিং ফ্যাক্টরটা যদি 7টা বা 8টা ফ্যাক্টর, যেগুলো সব ফ্যাক্টরকে নিয়ে ডিসকাস করতে, অল ফ্যাক্টরস যদি ডিসকাশন থাকে তাহলে সেটা 10 মার্কে পড়বে। আর স্পেসিফাই করে যদি বলে দেয় যে প্রেসিপিটেশন সম্বন্ধে বলো বা
তোমার টোপোগ্রাফি নিয়ে বলো, এইরকম স্পেসিফাই করে দিলে 5 বা 2 নাম্বারে কোশ্চেন আসে এগুলো। ওকে, ওকে স্যার। ঠিক আছে তাহলে, গুড নাইট আজকের মতন। এরপরে আবার আমার ক্লাস আবার মানডে হবে, ঠিক আছে? আমার সোমবার দিন আবার ক্লাস নেব। ওকে ওকে। ওকে, ঠিক আছে তাহলে রাখি। আচ্ছা স্যার।